আজকের ক্লাসে আমরা অ্যালডিহাইড কিটোনে বা কার্বনিল কম্পাউন্ডসের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইড এন্ড কিটোন। এখন অ্যালডিহাইড বা কিটোন যৌগে তোমরা জানো একটা কার্বনিল গ্রুপ থাকে। এই হচ্ছে অ্যালডিহাইডের একটা জেনারেল ফর্মুলা। অ্যালডিহাইড আর এটা হচ্ছে কিটোনের জেনারেল ফর্মুলা। এই যে কার্বনিল গ্রুপ, সিও গ্রুপ বা কার্বনিল গ্রুপ, বা এটাকে আমরা বলি কার্বনিল কার্বন, কার্বনিল কার্বন অ্যাটম। আমরা আগের দিনের আলোচনাতেও বলেছি কার্বনিল কার্বন অ্যাটম হচ্ছে আনস্যাচুরেটেড। কার্বনিল কার্বন পরমাণুটা হচ্ছে অসম্পৃক্ত, ডাবল বন্ড আছে। আনস্যাচুরেটেড কম্পাউন্ড, আনস্যাচুরেটেড অ্যাটম থাকলে তার একটা অ্যাডিশন রিয়াকশন দেওয়ার টেন্ডেন্সি তৈরি হয়। তোমরা পড়েছো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, অ্যালকিন বা অ্যালকাইন সম্পর্কে তোমরা পড়েছো। অ্যালকিন বা অ্যালকাইনে কি ছিল? কার্বনের সাথে কার্বনের ডাবল বন্ড ছিল বা কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ড ছিল। অ্যালকিন হলে এরকম ছিল, অ্যালকাইন হলে এরকম ছিল। এরাও প্রধানত অ্যাডিশন রিয়াকশন দিত। কার্বনিল কম্পাউন্ড অ্যালডিহাইড কিটোনে অ্যাডিশন রিয়াকশন দেয়। ডাবল বন্ড মানে কি? একটা সিগমা একটা পাই বন্ড, সেটা এখানেও সত্যি, সেটা এখানেও সত্যি, এখানেও একটা সিগমা একটা পাই। রিয়াকশনের সময় পাই বন্ডটা ভাঙে, ভাঙার পর পাই বন্ড দিয়ে যারা যুক্ত, এখানে দুটো কার্বন বা এখানে একটা কার্বন একটা অক্সিজেন, এদের ভ্যালেন্সি ফাঁকা হয় এবং নতুন অ্যাটম সেখানে ঢোকে। তাহলে প্রধান বিক্রিয়া, প্রধান বলা উচিত না, একটা অন্যতম প্রধান বিক্রিয়া হচ্ছে এদের অ্যাডিশন রিয়াকশন। সি ডাবল বন্ড সি মানে অ্যালকিন থাকলেও তারা অ্যাডিশন রিয়াকশনে সাড়া দেয়। সি ডাবল বন্ড অর্থাৎ কার্বনিল গ্রুপ থাকলেও তারা অ্যাডিশন রিয়াকশনে সাড়া দেয়। কিন্তু রিয়েজেন্টের প্রকৃতি আলাদা। সি ডাবল বন্ড ও হলে এরা প্রধানত নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন করে, নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করে, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। আর সি ডাবল বন্ড সি থাকলে মেনলি প্রধানত ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন করে। কেন এরকম তফাৎ হয়? তফাৎ হওয়ার কারণটা পরিষ্কার এটাই যে এই সিও বন্ড হচ্ছে পোলার। কার্বন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3.5, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 2.5। বন্ডটা পোলার, অক্সিজেন ডেল্টা নেগেটিভ, কার্বন ডেল্টা পজিটিভ। ঠিক আছে? তো এই ডেল্টা পজিটিভ কার্বন সে নিউক্লিওফাইলকে অ্যাট্রাক্ট করে তার নিজের দিকে। নিউক্লিওফাইল কাকে বলে তোমাদের মনে আছে? নিউক্লিওফাইল হচ্ছে সেই সমস্ত রিয়েজেন্ট যারা নিউক্লিয়াস বা পজিটিভ চার্জ দ্বারা অ্যাট্রাক্টেড হয়। যারা কিনা নিউক্লিয়াস বা পজিটিভ চার্জ দ্বারা অ্যাট্রাক্টেড হয়, আকর্ষিত হয়, তারা হচ্ছে নিউক্লিওফাইল। যেমন Cl মাইনাস, F মাইনাস, Cn মাইনাস, এরা হচ্ছে নিউক্লিওফাইল। আর ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রোফাইল হচ্ছে তারাই যারা ইলেকট্রন বা নেগেটিভ চার্জ দ্বারা আকৃষ্ট হয়। যেমন Na প্লাস, যেমন K প্লাস,
নিউট্রালের মধ্যে BF3 হচ্ছে ইলেকট্রোফাইল। তার কার্বনিল গ্রুপ, যেখানে কার্বনিল কার্বন আনস্যাচুরেটেড, এ অ্যাডিশন রিয়াকশন দেয় এই রিয়েজেন্টকে, এই রিয়েজেন্ট হচ্ছে নিউক্লিওফাইল। আর সি ডাবল বন্ড সি এও অ্যাডিশন দেয়, এর রিয়েজেন্টকে ইলেকট্রোফাইল। তফাৎটা কেন না, এখানে এই বন্ডটা হচ্ছে পোলার, সিও বন্ডটা পোলার, কার্বন ইলেকট্রোপজিটিভ পোল সেখানে অবস্থান করে। এই ইলেকট্রোপজিটিভ কার্বন সে নিউক্লিওফাইলকে তার নিজের দিকে আকর্ষণ করে। আর সি ডাবল বন্ড সি হচ্ছে, এটা হচ্ছে নন পোলার বন্ড, অধ্রুবীয়, কারণ দুদিকেই কার্বন আছে, তাহলে বন্ডের কোনো পোলারিটি নেই। সেই জন্য এই দুটো কার্বনের বন্ডটা নন পোলার বন্ড, এবং ডাবল বন্ড মানে কটা ইলেকট্রন, 4টে ইলেকট্রন। এখন দুটো কার্বনকে এক জায়গায় ধরে রাখতে গেলে তো একটা বন্ডই যথেষ্ট ছিল, সিঙ্গেল বন্ড দিয়েই তো দুটো কার্বন জোড়া বেঁধে থাকতে পারে। এখানে ডাবল বন্ড আছে। কেন ডাবল বন্ড আছে? হয়তো যুক্ত হওয়ার মতো অন্য কোনো অ্যাটম খুঁজে পায়নি, তাই নিজেদের মধ্যেই ডাবল বন্ড করে তারা তাদের ভ্যালেন্সিটা স্যাটিসফাই করেছে। যাই হোক না কেন, মূল কথাটা হচ্ছে এই বন্ডটা নন পোলার হলেও এখানে কার্বনের মধ্যে, দুটো কার্বনের মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি। দুটো কার্বনকে ধরে রাখতে এক জোড়া ইলেকট্রনই যথেষ্ট, দুটো ইলেকট্রনই যথেষ্ট। এখানে কতগুলো ইলেকট্রন আছে? 2 জোড়া, মানে 4টে ইলেকট্রন আছে, তাহলে এক্সেস ইলেকট্রন আছে। সেই জন্য এই ইলেকট্রোফাইলকে তার নিজের দিকে আকর্ষণ করে, অ্যাট্রাক্ট করে, এবং ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়া করে। কিন্তু এই ক্ষেত্রে বন্ডটা পোলার হওয়ায় এবং কার্বন ইলেকট্রোপজিটিভ পার্টে থাকায় সেই ইলেকট্রোপজিটিভ কার্বন সে নিউক্লিওফাইলকে তার নিজের দিকে টানে, দিয়ে নিউক্লিওফিলিক রিয়েজেন্টের সাথে সে বিক্রিয়া করতে চায়। তাই দুজনের বিক্রিয়ায় অ্যাডিশন রিয়াকশন হলেও আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, অর্থাৎ যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, সেখানে রিয়েজেন্ট হচ্ছে ইলেকট্রোফাইল, আর যেখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে সেখানে রিয়েজেন্ট হচ্ছে গিয়ে নিউক্লিওফাইল। এইটা একটা কোশ্চেন আসে যে অ্যালকিন যৌগগুলো প্রধানত ইলেকট্রোফাইলের সাথে অ্যাডিশন রিয়াকশন ঘটায়, কিন্তু কার্বনিল যৌগগুলো প্রধানত নিউক্লিওফাইলের সাথে অ্যাডিশন রিয়াকশন ঘটায়। এটার কারণ কি সেটাই তোমরা বলবে যে অ্যাডিশন রিয়াকশন ঘটার কারণ খুব সিম্পল, সেটা হচ্ছে দুটো ক্ষেত্রেই আনস্যাচুরেটেড কার্বন আছে, কিন্তু কোন রিয়েজেন্টের সাথে রিয়াক্ট করবে সেটা ইলেকট্রোফাইল হবে না নিউক্লিওফাইল হবে, দ্যাট ইজ ডিপেন্ড আপন দ্য নেচার অফ দ্য বন্ড। কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে সিও বন্ড হচ্ছে পোলার, তো পোলার সিও বন্ড ধ্রুবীয় সিও বন্ধনী, এবং সেখানে কার্বন ইলেকট্রোপজিটিভ পোলে অংশগ্রহণ করে নিউক্লিওফাইলকে তার নিজের দিকে আকর্ষণ করে নিউক্লিওফিলিক অ্যাডিশন ঘটায়। কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে বন্ডটাই নন পোলার, ডাবল বন্ড আছে এটা ঠিক কথা, কিন্তু বন্ডটাই হচ্ছে অধ্রুবীয়, নন পোলার বন্ড। নন পোলার বন্ড, কিন্তু যেহেতু ডাবল বন্ড আছে, মানে দুটো কার্বনের মাঝে 4টে ইলেকট্রন আছে, অর্থাৎ কিনা ইলেকট্রন ডেনসিটি বেশি, তাই তারা ইলেকট্রোফাইলকে তার নিজের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, আর একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি, কার্বন কার্বন ডাবল বন্ড আর কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এই দুটোর মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ডটার লেন্থ বেশি, দৈর্ঘ্য বেশি, কার্বন অক্সিজেন ডাবল বন্ডের লেন্থ তুলনায় কম। দৈর্ঘ্য বেশি হলে কি হবে? বন্ড লেন্থ আর বন্ড এনার্জি এরা পরস্পরের ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতি বলে বাংলায়, অর্থাৎ একটা বেশি হলে অন্যটা কম হবে। যেহেতু কার্বন কার্বন বন্ড লেন্থ বেশি, তাই তার বন্ড স্ট্রেংথ তুলনায় কম। কার্বন অক্সিজেন বন্ড লেন্থটা ছোট বলে
তার বন্ড স্ট্রেংথ তুলনায় বেশি। আর অন্যান্য ফ্যাক্টরগুলো এক। এখানেও কার্বন তোমার sp2, দুটো কার্বনই sp2, এটাও sp2 কার্বন, এটাও sp2 কার্বন। কার্বন অক্সিজেন ডাবল বন্ড হলেও এটাও sp2 কার্বন। বোঝা যাচ্ছে কথাটা? sp2 কার্বন হলে স্ট্রাকচার কেমন হবে? প্লেনার স্ট্রাকচার হবে, সমতলিক। এই কার্বন এবং কার্বনের সাথে যুক্ত অ্যাটমগুলো একই প্লেনে থাকবে, এরকম কিছু স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। তো যাই হোক, আমরা এবার রিয়াকশনের মধ্যে ঢুকি। কার্বনিক কম্পাউন্ডের রিয়াকশনগুলোকে আমরা কটা ভাগে ভাগ করে ফেলতে পারি। দেখো, 1 নম্বর তো অ্যাডিশন রিয়াকশন। কিরকম অ্যাডিশন? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। নিউক্লিওফিলিক addition reaction, nucleophilic addition reaction। দু নম্বর হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন প্লাস এলিমিনেশন রিয়াকশন। অর্থাৎ প্রথমে অ্যাডিশন হবে, তারপর এলিমিনেশন ঘটবে। অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশন। কিছু রিয়াকশন আছে সাবস্টিটিউশন, আমরা আসবো ধাপে ধাপে। অল্প কিছু রিয়াকশন আছে যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে। সাবস্টিটিউশন রিয়াকশন, চার নম্বর রিয়াকশন ডিউ টু presence of alpha carbon atom and at the same time reaction due to absence of আলফা কার্বন অ্যাটম। অর্থাৎ আলফা কার্বন থাকার জন্য কিছু বিক্রিয়া, আবার আলফা কার্বন না থাকার জন্য কিছু বিক্রিয়া। অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিয়াকশন, জারণ বিক্রিয়া। অক্সিডেশন রিয়াকশন, জারণ বিক্রিয়া। রিডাকশন রিয়াকশন, বিজারণ বিক্রিয়া। এবং মিসেলেনিয়াস রিয়াকশন। এছাড়াও কিছু বিক্রিয়া আছে, বিবিধ বিক্রিয়া। এইরকম বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। তো আমরা শুরু করি একটা একটা করে। প্রথমে আমরা আলোচনা করছি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। ঠিক আছে, দেখে নাও ভালো করে ভাগগুলো। 7টা ভাগ আমরা করেছি। তারপর বিভিন্ন ধরনের বিক্রিয়া নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন কোনটা কোন ভাগে পড়বে সেইটা নিয়ে আমরা বলে দেওয়া হবে। দেখো, এইটা সাবস্টিটিউশন, এখানে অক্সিডেশন ঘটছে, বা এখানে রিডাকশন, বা এই রিয়াকশনটা হচ্ছে আলফা হাইড্রোজেন থাকার জন্য, পাশাপাশি দেখো এই রিয়াকশনটা হচ্ছে আলফা হাইড্রোজেন না থাকার জন্য, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তো আমরা শুরু করি। প্রথম 1 নম্বর হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন।
নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন গুলো কিরকম করে ঘটে একটু বলি। কোনো পার্টিকুলার রিয়াকশনে যাওয়ার আগে ধরো এই হচ্ছে কার্বনিল গ্রুপটা, তো অ্যালডিহাইড হলে একটা হাইড্রোজেন থাকবে, একটা অ্যালকিল গ্রুপ থাকবে, আর কিটোন হলে দুটোই অ্যালকিল গ্রুপ থাকবে। এর সঙ্গে বিক্রিয়া করবে কে? নিউক্লিওফাইল। তো কার্বনিল গ্রুপটা রেজোনেন্স হয়। তোমরা রেজোনেন্স পড়েছো 11 ক্লাসে, যে দুটো ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটির অ্যাটম, তাদের মধ্যে যদি মাল্টিপল বন্ড থাকে তবে অবশ্যই সেখানে ইলেকট্রনের ডিলোকালাইজেশন ঘটবে, যেটা যার জন্য আমরা রেজোনেন্স কনসেপ্টটা আসে। যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সে কিছুটা ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। বন্ডের পোলারিটি যখন পড়েছো কেমিক্যাল বন্ডিং পড়তে গিয়ে, সেখানেও একই কথা পড়েছো। তাহলে অ্যাকচুয়ালি কার্বনিল গ্রুপটা এই দুটো মিলিয়ে তৈরি, রেজোনেন্স হাইব্রিড। হ্যাঁ, ওয়েটেড অ্যাভারেজ আমরা কথাটা ব্যবহার করি। কার্বন হচ্ছে ইলেকট্রোপজিটিভ পার্ট, এই দুটো মিশে তৈরি। এখানে কার্বনের কোনো চার্জ নেই, এখানে কার্বনটা পুরোপুরি প্লাস দেখাচ্ছে, ডেল্টা প্লাস লেখা উচিত না, প্লাস বা মাইনাস। তার মানে এই দুটো মিলিয়েই তো মূল গঠন। তার মানে মূল গঠনে কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, সামান্য হলেও অল্প হলেও ইলেকট্রনের কিছু কিছু ডেফিসিয়েন্সি আছে। তা নিউক্লিওফাইল করবে কি জানো? নিউক্লিওফাইল গিয়ে সেই ইলেকট্রো পজিটিভ, স্লাইটলি ইলেকট্রো পজিটিভ কার্বনকে অ্যাটাক করবে। পরে এইরকম একটা ইন্টারমিডিয়েট খাড়া করবে। এই ইন্টারমিডিয়েটটা নেক্সট স্টেপে জল থেকে প্রোটন নেবে, নিয়ে তার প্রোডাক্ট তৈরি করবে, বা অন্য কোনো উৎস থেকে প্রোটন নিয়ে সে তার প্রোডাক্ট তৈরি করবে। অর্থাৎ গোটা বিক্রিয়াটা হচ্ছে একটা 2 স্টেপ প্রসেস, দুটো ধাপে সংগঠিত হয়, এলিমেন্টারি রিয়াকশন নয়, 2 স্টেপ প্রসেস। এবং ফার্স্ট স্টেপ যেটা প্রথম ধাপ, এইটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, মানে এটাই হচ্ছে স্লোয়েস্ট স্টেপ। প্রথম ধাপটাই আস্তে আস্তে ঘটে, এটাই হচ্ছে স্লোয়েস্ট স্টেপ বা রেট ডিটারমাইনিং স্টেপ। এখন দেখো, আমরা একটু আলোচনা করে নিই নির্দিষ্ট বিক্রিয়ায় যাওয়ার আগে, যে কি কি ফ্যাক্টর এই ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। কি কি ফ্যাক্টর এই ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে? 1 নম্বর দেখো, প্রথম ধাপে নিউক্লিওফাইল অ্যাটাক করছে কার্বনিল কার্বনকে। তাহলে কার্বনিল কার্বনটা যত ইলেকট্রোপজিটিভ হবে তত নিউক্লিওফাইলের পক্ষে ওকে অ্যাটাক করাটা সুবিধাজনক হবে। Higher the electropositivity of carbonyl carbon atom, greater will be the rate of the reaction. নিউক্লিওফাইল তো পজিটিভ চার্জ খোঁজে, কার্বন যত পজিটিভ হবে তত তার পক্ষে নিউক্লিওফাইলের সঙ্গে যুক্ত হওয়াটা সহজ হবে। এখন কার্বন পজিটিভ হবে কখন? আমি একটু তুলনামূলক আলোচনা করে দেখাই। ধরো ফর্মালডিহাইড, ঠিক তার তলায় পাশে রাখছি আমি অ্যাসিটালডিহাইড, এবং অ্যাসিটোন। এই যে কার্বনিল কার্বন, এটাই তো কার্বনিল কার্বন, কিটোনে এটা
বা ফর্মালডিহাইড এটা। এই কার্বনিল কার্বন যত বেশি ইলেকট্রোপজিটিভ হবে বলা হচ্ছে যে নিউক্লিওফাইল তত সহজে তাকে অ্যাটাক করবে। এখন কার্বনিল কার্বনের সঙ্গে যদি অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, সরাসরি যদি কার্বনিল কার্বন পরমাণুর সাথে অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, অ্যালকিল গ্রুপের একটা ক্ষমতা আছে তোমরা জানো, এদের প্লাস আই এফেক্ট আছে, ধনাত্মক আবেশ প্রভাব বা ইন্ডাকটিভ এফেক্ট আছে। সেই আবেশ প্রভাবের সাহায্যে তারা কার্বনিল কার্বনের ইলেকট্রোপজিটিভিটিটা কমিয়ে দেয়। এখন অ্যালকিল গ্রুপের সংখ্যা যত বেশি হবে, কার্বনিল কার্বনের সাথে যুক্ত অ্যালকিল গ্রুপের সংখ্যা যত বেশি হবে, তত কার্বনিল কার্বনের ইলেকট্রোপজিটিভিটি কমে যাবে। কিটোন যৌগগুলোতে কার্বনিল কার্বনের সাথে দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, অ্যালডিহাইডে থাকে একটা। তাহলে কিটোনে অ্যালকিল গ্রুপগুলোর প্লাস আই এফেক্ট বেশি, তাহলে কিটোনে কার্বনিল কার্বনের ইলেকট্রোপজিটিভিটি তুলনায় কম, কারণ এখানে দুটো অ্যালকিল গ্রুপ আছে আর অ্যালডিহাইডে আছে একটা অ্যালকিল গ্রুপ। সেই জন্য কিটোনের যে কার্বনিল কার্বন তার তুলনাতে অ্যালডিহাইডের কার্বনিল কার্বনকে নিউক্লিওফাইল টার্গেট করে বেশি। মানে এই ধরনের বিক্রিয়ায় অ্যালডিহাইডের রেট অফ দ্য রিয়াকশন কিটোনের চেয়ে বেশি। আবার আমি ফর্মালডিহাইডটা লিখে রেখেছি একটা কারণে, যে অ্যালডিহাইডগুলোর মধ্যে ফর্মালডিহাইড হচ্ছে এমন একটা কম্পাউন্ড যাতে কার্বনিল কার্বনের সঙ্গে কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত নেই, তাই এখানে কোনো রকম প্লাস আই এফেক্ট ক্রিয়াশীল হবে না। তার জন্য ফর্মালডিহাইডের যে কার্বনিল কার্বন তার ইলেকট্রোপজিটিভিটি সমস্ত কার্বনিল যৌগের মধ্যে বেশি। যত কার্বনিল যৌগ আছে তাদের সকলের চাইতে ফর্মালডিহাইডের কার্বনিল কার্বন ইলেকট্রোপজিটিভ বেশি। সেজন্য অ্যালডিহাইডগুলোর মধ্যেও ফর্মালডিহাইডে বিক্রিয়া করার হার সব থেকে বেশি হবে। এইটা একটা ফ্যাক্টর, ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে আমরা ব্যাখ্যা করলাম। আর একটা জিনিস তোমরা দেখো, বিক্রিয়ার আগে কার্বনিল কার্বনটা কি আছে, sp2 হাইব্রিডাইজড, তাই না? এবং আফটার দ্য রিয়াকশন সেটা হয়ে যাচ্ছে sp3 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিড হলে কি হয়, sp2 হাইব্রিড হলে ওই কার্বনের সঙ্গে তিনটে অ্যাটম বা গ্রুপ যুক্ত থাকে, আর sp3 হাইব্রিড হলে ওই কার্বনের সঙ্গে চারটে গ্রুপ বা অ্যাটম যুক্ত থাকে। তাহলে বিক্রিয়ার আগে কার্বনের সঙ্গে যুক্ত ছিল তিনটে গ্রুপ বা অ্যাটম, বিক্রিয়ার পরে কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যায় চারটে গ্রুপ বা অ্যাটম, মানে একটা নতুন গ্রুপ ঢোকে। তা আগেকার গ্রুপগুলো যদি আকারে ছোট হয়, যে গ্রুপগুলো অলরেডি ছিল সেইগুলো যদি আকারে ছোট হয়, তাহলে ইনকামিং গ্রুপ সহজে প্রবেশ করতে পারে। আর আগেকার গ্রুপগুলোই যদি আকারে বড় হয়, তাহলে কিন্তু তারা ইনকামিং গ্রুপকে আসতে বাধা দেয়। এখন অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে তুলনা করলে তুমি দেখবে অ্যালডিহাইডে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকবে, কার্বনিল কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত থাকবে। কিটোনে যেটা থাকে না, কিটোনে দুটোই অ্যালকিল গ্রুপ থাকে। এখন হাইড্রোজেন ছোট অ্যাটম, সেই জন্য অ্যালডিহাইডের ক্ষেত্রে এই যে ট্রান্সফরমেশন, অর্থাৎ sp2 কার্বন থেকে sp3 কার্বনে যাওয়া, একটা নতুন গ্রুপ যুক্ত হওয়া, সেটা সহজ, কারণ হাইড্রোজেন ছোট বলে সে বেশি বাধা দিতে পারে না, নতুন গ্রুপটা খুব সহজে আসতে পারে। তাহলে এই দিক থেকে দেখতে গেলেও অ্যালডিহাইডের রিঅ্যাকশন রেট কিন্তু কিটোনের চাইতে বেশি, এবং অ্যালডিহাইডের মধ্যে ফর্মালডিহাইডের রিঅ্যাকশন রেট সবচাইতে বেশি, কারণ ফর্মালডিহাইডে হাইড্রোজেনের শুধুমাত্র প্লাস আই এফেক্ট নেই তাই নয়,
হাইড্রোজেনগুলো সাইজে যথেষ্ট ছোট হওয়ায়, দুটোই হাইড্রোজেন থাকায়, কোনো অ্যালকিল গ্রুপ না থাকায় এখানে মিনিমাম স্টেরিক হিন্ড্রেন্স কাজ করে। তাই নতুন গ্রুপ আসতে বাধাটা একেবারে নেই বললেই চলে। তাহলে ইন্ডাকটিভ এফেক্টের দিক দিয়েই তুলনা করি বা স্টেরিক এফেক্টের দিক দিয়েই তুলনা করি, দুদিক থেকে আমরা দেখাতে পারি যে অ্যালডিহাইডগুলো কিটোনের চাইতে তাড়াতাড়ি বিক্রিয়া করে। আবার অ্যালডিহাইডের মধ্যে ফর্মালডিহাইড তাড়াতাড়ি বিক্রিয়া করে। তা আমরা যদি একটা অর্ডার করতে পারি, এই ধরনের অর্ডার অনেক সময়তেই তোমাদের ওই এমসিকিউ জাতীয় কোশ্চেনের মধ্যে দেয় যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের সঠিক ক্রম কোনটা হবে। ফর্মালডিহাইডের রেট অফ রিয়াকশন সবচেয়ে বেশি হবে, তারপর অ্যাসিটালডিহাইড, তারপর অ্যাসিটোন। বুঝতে পেরেছ? এবার যদি তুমি অ্যালকিল গ্রুপে কার্বন বাড়াও তাহলে রেট আরো কমে যাবে, CH3 CO CH2 CH3। এই ধরনের একটা ট্রেন্ড আনতে পারি। তাহলে এইখান থেকে শুধু যে অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে তা না, ব্যাখ্যামূলক কোশ্চেনও আসতে পারে যে ওয়াই অ্যালডিহাইড রিঅ্যাক্টস ফাস্টার দ্যান কিটোন ইন নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, এভাবেও প্রশ্নটা দিতে পারে। এইবার দেখো, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড এবং অ্যারোমেটিক অ্যালডিহাইডের মধ্যে যদি তুমি তুলনা করো, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিন্তু অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের চাইতে ধীরে ধীরে বিক্রিয়া দেয়। তার কারণ দুটো। এক নম্বর হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইডে বেঞ্জিন রিং একটা থাকে এবং সে রেজোনেন্সে পার্টিসিপেট করে, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রনকে সে ফেভার করে। এই ধরো বেঞ্জালডিহাইড, এই তলায় এঁকেছিলাম ছবিটা। এইবার বেঞ্জিন রিং সে করবে কি, এই পজিটিভ চার্জটাকে কমিয়ে দেবে বাই ওয়ে অফ ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো এটা একটা জায়গা যে ইলেকট্রোপজিটিভিটি কমিয়ে দিল। আর একটা জায়গাও তুমি বুঝতে পারছো, এই ফিনাইল গ্রুপটার সাইজ তো ছোট নয়, ফিনাইল গ্রুপ আকারে যথেষ্ট বড়। সেই জন্য যখন নতুন গ্রুপ আসবে, যুক্ত হতে আসবে ইনকামিং গ্রুপ, তখন কিন্তু ফিনাইল গ্রুপটা যথেষ্ট বাধা তৈরি করবে। অ্যাসিটালডিহাইডে কি আছে, অ্যালকিল গ্রুপ আছে, সাধারণ অ্যালকিল গ্রুপ আছে। এইটা যতটা না বাধা দেবে, ফিনাইল গ্রুপ তার চাইতে অনেক অনেক বেশি বাধা দেবে। বোঝা যাচ্ছে কথাটা? তাই সেই কারণের জন্যে অ্যারোমেটিক অ্যালডিহাইডগুলো কিন্তু অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের তুলনায় ধীর গতিতে বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন অ্যারোমেটিক অ্যালডিহাইডে আস্তে আস্তে হয়। তো এটা একটা সাধারণ আলোচনা। এর পরের ক্লাসে আমরা একদম নির্দিষ্ট করে বিক্রিয়া ধরে ধরে আমরা আলোচনা করব নিউক্লিয় বিভিন্ন ধরনের রিয়েজেন্ট নিয়ে, যে তারা কিভাবে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন করছে।